যে নিম্নচাপ থেকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রিমাল তৈরি হওয়ার সম্ভাবনা আগামী কয়েকটা দিনের মধ্যে, সেই নিম্নচাপ কিন্তু ইতিমধ্যে আজ 22শে মে বুধবার তৈরি হয়ে গেছে। এই মুহূর্তে আপনাদের ম্যাপে যেরকমটা দেখাচ্ছি ঠিক এই জায়গাতে কিন্তু ঘূর্ণিঝড় রিমালের পূর্বসূরি অর্থাৎ নিম্নচাপটি অবস্থান করছে। এই মুহূর্তে এটা কিন্তু একটা ওয়েল মার্কড লো প্রেশার এরিয়াতে পরিণত হয়েছে ইতিমধ্যে, অর্থাৎ আজ ভারতীয় সময় রাতের দিকে কিন্তু এই মুহূর্তে এই ওয়েদার সিস্টেমটা যেখানে অবস্থান করছে তার অবস্থান হলো দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ পশ্চিম এবং দক্ষিণ মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকা। এই ওয়েদার সিস্টেমটার সম্ভাব্য গতিপথ কী হতে চলেছে সেটা আজকের ভিডিওতে বেশ খানিকটা ক্লিয়ার করার চেষ্টা করব আপনাদের কাছে। প্রিয় দর্শক, এই হলো বঙ্গোপসাগরের সর্বশেষ পরিস্থিতি, যেখানে দেখা যাচ্ছে যে দক্ষিণ বঙ্গোপসাগরের বিস্তীর্ণ এলাকা জুড়ে এই মুহূর্তে কিন্তু ঘন কালো মেঘের আস্তরণ রয়েছে এবং তার সাথে সাথে উত্তর বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকা এবং সংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এই এলাকাটার দিকেও কিন্তু মেঘের ঘনঘটা একটু একটু করে বাড়তে শুরু করেছে। বঙ্গোপসাগরের বেশিরভাগ এলাকাতে কিন্তু এই মুহূর্তে আজ ভারতীয় সময় 22শে মে এই সময় রাতে দাঁড়িয়ে কিন্তু সি সারফেস টেম্পারেচার মোটামুটি বেশিরভাগ জায়গাতে 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রয়েছে এবং এই তাপমাত্রা সমুদ্রের একেবারে উপরিতল থেকে শুরু করে সমুদ্রের গভীরে 50 মিটার পর্যন্ত এই রকমই টেম্পারেচার কিন্তু মজুত রয়েছে। এই তাপমাত্রা অর্থাৎ 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস যে তাপমাত্রা রয়েছে তা কিন্তু বঙ্গোপসাগরের এই সম্ভাব্য ওয়েদার সিস্টেমটাকে কিন্তু অনেক বেশি জলীয় বাষ্প পেতে সাহায্য করবে। পৃথিবীকে প্রদক্ষিণকারী যে মেঘপুঞ্জ, বড় ধরনের মেঘপুঞ্জ, সেগুলো যেটাকে মেড ইন জুলিয়ান অসিলেশন বলা হয়, সেটা কিন্তু আগামী 7 দিনের মধ্যে বঙ্গোপসাগরের এবং উত্তর ভারত মহাসাগর সংলগ্ন এলাকার উপর দিয়ে অবস্থান করতে থাকবে এবং তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অতিরিক্ত মেঘ এই বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় এসে জমা হবে এবং তার সাথে কিন্তু এই সম্ভাব্য ঘূর্ণিঝড় রিমাল কিন্তু MJOর চতুর্থ ফেজে থাকা এই সাপোর্ট কিন্তু পেতে শুরু করবে। এরই সাথে বঙ্গোপসাগরের মূলত দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম দিকের এলাকাগুলো, এখানে মেঘের অবস্থান আপনারা যদি দেখেন তাহলে কিন্তু অনেকটাই ক্লিয়ারলি বুঝতে পারবেন যে পশ্চিম থেকে পূর্ব এবং খানিকটা উত্তর পূর্ব দিকে কিন্তু এই মেঘ ছুটে চলেছে, অর্থাৎ মেঘের সঙ্গে যে হাওয়া রয়েছে বাতাস, সেই বাতাস কিন্তু ছুটে চলেছে, অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে জোরালো গতিবেগে ওয়েস্টার্লি উইন্ড সেটা কিন্তু বয়ে চলেছে। এই হাওয়া এটা কিন্তু আসছে বঙ্গোপসাগরের দক্ষিণাঞ্চল এবং তার সাথে সাথে আরব সাগরের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা এবং সবশেষে উত্তর ভারত মহাসাগরের বিস্তীর্ণ এলাকা থেকে। এটা কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প তার সঙ্গে নিয়ে চলেছে, অর্থাৎ বঙ্গোপসাগরে এমনিতেই জলীয় বাষ্প প্রচুর পরিমাণে রয়েছে, তার সাথে কিন্তু প্রচুর পরিমাণে আরও অতিরিক্ত জলীয় বাষ্প তার যোগান দিয়ে চলেছে এই ওয়েস্টার্লি উইন্ড অর্থাৎ এই পশ্চিমা বাতাস, সেটা কিন্তু লাগাতার এই ওয়েদার সিস্টেমের দিকে অগ্রসর হচ্ছে। তো এতগুলো কারণ কিন্তু রয়েছে বঙ্গোপসাগরের এই সিস্টেমটি তৈরি হওয়া, তার শক্তি বৃদ্ধি করা এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা। তো এতগুলো কারণ কিন্তু রয়েছে। এরই সাথে আমরা যদি ভারতবর্ষের স্থলভাগের পরিস্থিতির দিকে নজর রাখি তাহলে ট্রপোস্ফিয়ারের মোটামুটি 10 কিলোমিটার বা তারও বেশি উচ্চতার বাতাস এই ওয়েদার সিস্টেমটাকে কিন্তু তার সেই বাতাস যেদিকে বয়ে যাবে সেই দিকেই কিন্তু এই ওয়েদার সিস্টেমটাকে নিয়ে যাবে। পরবর্তী সময় সেটা নির্ধারিত হবে যেটা কোন দিকে যাবে। তো আপাতত ট্রপোস্ফিয়ারের 10 কিলোমিটার বা তারও বেশি উচ্চতায় সাবট্রপিক্যাল রিজ অর্থাৎ জেট স্ট্রিম, যেটা জোরালো গতিবেগের বাতাস, তার কথা যদি বলি সেটা কিন্তু ভারতবর্ষের অনেকটা উত্তর দিকে অর্থাৎ জম্মু কাশ্মীর, লাদাখ এই এলাকাগুলোর উপর দিয়ে বইছে এবং সেটা চীনের উপর দিয়ে বয়ে চলেছে স্বাভাবিকভাবেই পশ্চিম থেকে পূর্বের দিকে। অর্থাৎ এই ওয়েদার সিস্টেমটা বাংলাদেশ, মায়ানমার, পশ্চিমবঙ্গ অথবা উড়িষ্যা যেখানেই স্থলভাগে আঘাত করুক না কেন, সাবট্রপিক্যাল রিজ বা তার সাথে জেট স্ট্রিমের কোনো ধাক্কা কিন্তু এই ওয়েদার সিস্টেমটার উপরে সরাসরি পড়বে না। এরই সাথে খেয়াল করলে দেখা যাবে যে পশ্চিম ভারতের বিভিন্ন এলাকা, পাকিস্তান এবং তার পার্শ্ববর্তী এলাকাগুলোতে এই মুহূর্তে কিন্তু মোটের উপরে আকাশ পরিষ্কার রয়েছে। আর অন্যদিকে পূর্ব এবং দক্ষিণ ভারতের দিকটা খেয়াল করুন, তাহলে দেখা যাচ্ছে যে পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু এই মুহূর্তে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলছে। তার সাথে বাংলাদেশ এবং তার আশেপাশের এলাকাগুলোর দিকেও কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন। তো এই মুহূর্তে পূর্ব ভারত, দক্ষিণ ভারতের বিভিন্ন এলাকা এবং এর আশেপাশের যে এলাকাগুলো রয়েছে এই এলাকাতে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের যোগান রয়েছে এবং বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ দক্ষিণ এবং দক্ষিণ পূবালি হাওয়া কিন্তু লাগাতার ঢুকে চলেছে। অর্থাৎ পশ্চিমের যে গরম হাওয়া সেটা কিন্তু পশ্চিম ভারত এবং তার আশেপাশে উত্তর ভারতের কিছু এলাকা, উত্তরপ্রদেশ এই এলাকাটা পর্যন্ত এসে থমকে রয়েছে
অর্থাৎ এই ওয়েদার সিস্টেমটা কিন্তু শুকনো হাওয়ার সরাসরি ধাক্কাতে আসতে যাচ্ছে না, ফলে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু লাগাতার শক্তি বৃদ্ধি করবে এবং সহজে দুর্বল হবে না। এমনকি স্থলভাগে যখন হিট করবে অর্থাৎ ল্যান্ডফল প্রসেস চলতে থাকবে তখনও কিন্তু বেশ কিছুক্ষণ ধরে নিজের ইন্টেন্সিটি বা তীব্রতা ধরে রেখে কিন্তু এই ওয়েদার সিস্টেমটা বিভিন্ন এলাকাতে ক্ষয়ক্ষতি বা তার বিধ্বংসী রূপ দেখাতে পারে। এই ওয়েদার সিস্টেমটা আগামী সময়ে কিন্তু ধীরে ধীরে উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে, অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বেশ খানিকটা উত্তর দিককে টার্গেট করে এই ওয়েদার সিস্টেমটা ধীরগতিতে এগোতে থাকবে। এগোনোর সময় প্রচুর পরিমাণে জ্বালানি বা জলীয় বাষ্প কিন্তু ওয়েদার সিস্টেমটা সংগ্রহ করতে থাকবে। এরই সাথে আরও অন্যান্য বিষয়বস্তুও কিন্তু এই ওয়েদার সিস্টেমটাকে ধীরে ধীরে শক্তিশালী হতে সাহায্য করবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আগামীকাল এটা মোটামুটি মধ্য এবং সংলগ্ন মধ্য দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এই এলাকাটা অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বেশ খানিকটা পশ্চিমে অবস্থান করতে পারে এবং আগামীকাল কিন্তু এটা ওয়েলমার্কড লো প্রেশার এরিয়া থেকে ডিপ্রেশনে বা গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে। অর্থাৎ আগামীকাল ধীরে ধীরে কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বিভিন্ন এলাকাতে ঝড় বৃষ্টির তীব্রতা আরও বাড়বে এবং পরবর্তী 2-3 দিনে এটা কিন্তু অব্যাহত থাকবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বিভিন্ন এলাকাতে। তো যেটা দেখা যাচ্ছে যে আগামী পরশুদিন 24শে মে নাগাদ এটা কিন্তু আরও বেশ খানিকটা উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে এবং সেক্ষেত্রে মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন এলাকাতে অবস্থান করতে পারে এবং 24শে মে নাগাদ এটা একটা ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাওয়ার অনেকটাই জোরালো সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে এই ওয়েদার সিস্টেমটা তার ট্র্যাক খানিকটা চেঞ্জ করতে থাকবে। আপাতত এই মুহূর্তে যেটা উত্তর পূর্ব দিকে রয়েছে, আগামী 24শে মে রাতের দিক থেকে এটা কিন্তু খানিকটা তার ট্র্যাককে চেঞ্জ করে উত্তর দিক করতে থাকবে এবং ধীরে ধীরে উত্তর এবং উত্তর পশ্চিম দিকে অর্থাৎ পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশ উপকূলের দিকে কিন্তু অথবা উত্তর ওড়িশা উপকূলের দিকে হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে মে মাসের 25 তারিখ এটা কিন্তু উত্তর বঙ্গোপসাগর অর্থাৎ ওড়িশা, পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশ উপকূলে খুব কাছাকাছি কিন্তু অবস্থান করবে এবং 25শে মে এটা কিন্তু একটা ঘূর্ণিঝড়ের চেহারা নিয়ে নেবে। সম্ভাবনা রয়েছে যে এটা এই সময় অর্থাৎ 25শে মে মোটামুটি একটা সাইক্লোনিক স্টর্ম অর্থাৎ একটা সাধারণ ঘূর্ণিঝড় হিসেবে অবস্থান করতে পারে। প্রিয় দর্শক, আগামী 24শে মে নাগাদ যখন এই ওয়েদার সিস্টেমটা একটা ডিপ ডিপ্রেশন ক্যাটাগরিতে পৌঁছে যাবে এবং 25শে মে নাগাদ যেটা আরও উত্তর দিকে অগ্রসর হয়ে একটা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা, সেই সময় অর্থাৎ 24 এবং 25শে মে নাগাদ উইন্ড প্যাটার্ন অর্থাৎ বায়ু প্রবাহের যে পরিস্থিতি সেটা কেমন থাকবে সেটার দিকে একটু নজর রাখলে দেখা যাচ্ছে যে এই সময়টাতে কিন্তু বায়ু প্রবাহের যে পরিস্থিতি অর্থাৎ ট্রপোস্ফিয়ারের অনেক বেশি উচ্চতায় 10 কিলোমিটার বা তারও বেশি উচ্চতায় যে ধরনের বাতাস থাকবে তাতে কিন্তু এই ওয়েদার সিস্টেমটা উত্তর ওড়িশা সেই সাথে পশ্চিমবঙ্গ অথবা বাংলাদেশ উপকূলের কোনো একটা জায়গাতে আঘাত করতে পারে। তবে এই মুহূর্তে বেশি সম্ভাবনা কিন্তু উত্তর ওড়িশা উপকূল অর্থাৎ বালাসোর, পারাদ্বীপ, জগৎসিংপুর এই যে এলাকাটা এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের দীঘা, কোন্টাই, তমলুক অথবা সাগরদ্বীপ এবং এর পার্শ্ববর্তী সুন্দরবনে কোনো একটা জায়গা এখানেও ল্যান্ডফল করতে পারে। বেশ কিছুটা সম্ভাবনা রয়েছে বাংলাদেশের খুলনা এবং বরিশাল বিভাগেও এটা ল্যান্ডফল করতে পারে। তো সেক্ষেত্রে আমরা যদি জনপ্রিয় ওয়েদার মডেল ECMWF-এর দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু মোটামুটি 26শে মে সন্ধ্যার দিকে মোটামুটি দুপুরে পরবর্তী সময় থেকে শুরু করে সন্ধ্যার দিকে এবং তার সাথে রাতের দিকে কিন্তু এই ওয়েদার সিস্টেমটা পশ্চিমবঙ্গের মোটামুটি পূর্ব মেদিনীপুর এবং তার সাথে উত্তর দক্ষিণ 24 পরগনা এই এলাকাটাতে কিন্তু ল্যান্ডফল করতে পারে এবং তার পরবর্তীতে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু স্থলভাগের ভিতরের দিকে অর্থাৎ পশ্চিমবঙ্গের একেবারে মাঝ বরাবর কিন্তু অর্থাৎ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর দিয়ে কিন্তু প্রবেশ করতে পারে। তবে সেই সাথে আমরা যদি মার্কিন ওয়েদার মডেল GFS অর্থাৎ গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম তাদের দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু উত্তর বঙ্গোপসাগরের দিকে এগোনোর সাথে সাথে ধীরে ধীরে শক্তি সঞ্চয় করতে থাকবে এবং শক্তি সঞ্চয় করতে করতে উত্তর দিকে এবং তার পরবর্তীতে উত্তর পশ্চিম দিকে অর্থাৎ পশ্চিমবঙ্গ উপকূলের দিকে অগ্রসর করে অভিমুখে এগোতে থাকবে এবং সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ উপকূলে কোনো একটা জায়গাতে কিন্তু এই ওয়েদার সিস্টেমটা ল্যান্ডফল করার সম্ভাবনা এবং ল্যান্ডফল করার আগেও মুহূর্তেও কিন্তু এটা লাগাতার শক্তি সঞ্চয় করে যাবে এবং সেক্ষেত্রে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু মোটামুটি দীঘা শহর এবং তার পার্শ্ববর্তী কোনো একটা জায়গাতে ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে। তবে ECMWF এবং গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেমের ইন্ডিকেশন অনেকটা একই রকম থাকলেও গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেমের যেটা ইন্ডিকেশন রয়েছে যেটা মোটামুটি 26শে মে বেশি রাতের দিকে অথবা 27শে মে সকালের দিকে কিন্তু ল্যান্ডফল করতে পারে। সেক্ষেত্রে আরও বেশ খানিকটা সময়
বেশি সময় ধরে এটা কিন্তু বঙ্গোপসাগরে থাকার সুযোগ পেয়ে যাবে। এটা কিন্তু আরও বেশ খানিকটা শক্তি বৃদ্ধি করে মোটামুটি একটা ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম থেকে এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্মে, অর্থাৎ মোটামুটি প্রায় আমফানের মতো ক্যাটাগরি নিয়েও কিন্তু ল্যান্ডফল করার আশঙ্কা মনে করছে জিএফএস। ইসিএমডব্লিউ মডেলের এআই যে সংস্করণ রয়েছে তাদের সর্বশেষ ইন্ডিকেশন রয়েছে যে এই ওয়েদার সিস্টেমটা উত্তর ওড়িশার জগৎসিংপুর, পারাদ্বীপ এবং তার পার্শ্ববর্তী কোনো একটা জায়গাতে ল্যান্ডফল করতে পারে। ল্যান্ডফল করার সময় পশ্চিমবঙ্গের যে উপকূল ভাগ রয়েছে সেগুলো কিন্তু যথেষ্ট প্রভাবিত হতে পারে, তার সাথে বাংলাদেশের বিভিন্ন এলাকাও প্রভাবিত হতে পারে। এবং এই ওয়েদার সিস্টেমটা কিন্তু গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলে বিভিন্ন জেলা হয়ে তারপর খানিকটা উত্তর ঝাড়খণ্ডের দিকে এগোনোর পর এটা কিন্তু উত্তরবঙ্গ হয়ে আবার সবশেষে রিকার্ভ করে খানিকটা উত্তর পূর্বের পাহাড়ি রাজ্যগুলোর দিকে এগোতে পারে। এবং সেক্ষেত্রে উত্তর ওড়িশা এবং ওড়িশার বিভিন্ন এলাকার সাথে সাথে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, ঝাড়খণ্ড, সেই সাথে বাংলাদেশ, ত্রিপুরা, আসামের বিভিন্ন এলাকা এবং তার সাথে বিহারের বিভিন্ন এলাকাও কিন্তু প্রভাবিত হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে এআই যে সংস্করণ রয়েছে তাদের কিন্তু ইন্ডিকেশন এটা রয়েছে যে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু একটা সাধারণ ঘূর্ণিঝড় অর্থাৎ সাইক্লোনিক স্টর্ম থেকে সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম অর্থাৎ তীব্র ঘূর্ণিঝড়েও রূপান্তরিত হতে পারে। অন্যদিকে জার্মান ওয়েদার মডেল আইকন 25শে মে পর্যন্ত মোটামুটি অন্যান্য ওয়েদার মডেলের মতোই একই রকম খানিকটা প্রেডিকশান দিলেও তার পরবর্তী সময় অর্থাৎ 25শে মে মোটামুটি দুপুরে পরবর্তী সময় থেকে কিন্তু এই ওয়েদার সিস্টেমটা আরও বেশি অর্গানাইজড হয়ে যাবে এবং আরও ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করতে থাকবে এরকম ইন্ডিকেশান দিচ্ছে। 26শে মে এটা কিন্তু র্যাপিড ইন্টেন্সিফিকেশনের দিকেও যেতে পারে, অর্থাৎ উত্তর এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সাথে সাথে অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশ অভিমুখে অগ্রসর হওয়ার সাথে সাথে কিন্তু এটা অনেক বেশি শক্তি সঞ্চয় করে প্রায় সুপার সাইক্লোন ক্যাটাগরিতেও পৌঁছে যাওয়ার আশঙ্কাকে খানিকটা উস্কে দিচ্ছে। জার্মান যে ওয়েদার মডেল রয়েছে আইকন এরকমটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সেক্ষেত্রে এখনও পর্যন্ত আইকন নামক ওয়েদার মডেলটি অর্থাৎ জার্মান যে মডেল রয়েছে তাদের ইন্ডিকেশন রয়েছে যে এই ওয়েদার সিস্টেমটা উত্তর ওড়িশা, পশ্চিমবঙ্গের উপকূল ভাগ, সেই সাথে পশ্চিমবঙ্গের ভিতরের দিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, বাংলাদেশের বিভিন্ন এলাকাতে রীতিমতো ঝড় বৃষ্টি দেওয়ার পর এটা কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে সুন্দরবন এলাকাটা রয়েছে এই এলাকাটাতে ল্যান্ডফল করার পর ধীরে ধীরে আমফানের মতো ট্র্যাক নিয়ে কিন্তু উত্তর চব্বিশ পরগনা এবং বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা হয়ে বাংলাদেশের খানিকটা ভিতরে অর্থাৎ উত্তর বাংলাদেশের দিকে অগ্রসর হতে পারে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের বাংলাদেশ ঘেঁষা জেলাও কিন্তু প্রবল রকমের দাপট দেখতে পারে সম্ভাব্য এই ঘূর্ণিঝড় রিমালের। তবে সম্ভাব্য এই ঘূর্ণিঝড় রিমাল সুপার সাইক্লোনে পরিণত হবে কিনা সেটা নিয়ে কিন্তু বেশ খানিকটা সন্দেহের অবকাশ এখনও পর্যন্ত রয়েছে। এটাই মনে হচ্ছে যে এই ওয়েদার সিস্টেমটা কিন্তু মোটামুটি একটা সাইক্লোনিক স্টর্ম অর্থাৎ সাধারণ ঘূর্ণিঝড় থেকে মোটামুটি ভেরি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম এরকম ক্যাটাগরির মধ্যবর্তী কোনো একটা জায়গাতে এরকম একটা শক্তি নিয়ে কিন্তু ঘূর্ণিঝড়টি এগোতে পারে। সেক্ষেত্রে ঝড়ের গতিবেগ ধরে নেওয়া যেতে পারে যে 100 কিলোমিটার প্রতি ঘন্টা থেকে শুরু করে 160 বা 70 কিলোমিটার প্রতি ঘন্টা এইরকম একটা গতিবেগ কিন্তু অ্যাচিভ করতে পারে ওয়েদার সিস্টেমটা। ল্যান্ডফল করার সময়ও যেটা সবথেকে বেশি আশঙ্কার, ল্যান্ডফল করার সময়ও কিন্তু ল্যান্ড এরিয়াতে অর্থাৎ বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং ওড়িশার ল্যান্ড এরিয়াতেও কিন্তু প্রচুর পরিমাণে আর্দ্রতার যোগান থাকবে, ফলে ল্যান্ডফল করার সময়ও কিন্তু ওয়েদার সিস্টেমটি খুব দ্রুত দুর্বল হবে না, বরং বিভিন্ন এলাকায় তাণ্ডব লীলা চালাতে পারে। এক্ষেত্রে আপনাদের বলতে চাইব বাংলাদেশের চট্টগ্রাম থেকে শুরু করে বাংলাদেশের দীর্ঘ উপকূল ভাগ এবং সেই সাথে পশ্চিমবঙ্গের দীর্ঘ উপকূল ভাগ এবং অন্যদিকে উত্তর ওড়িশার যে উপকূল ভাগ রয়েছে মোটামুটি পুরী থেকে শুরু করে জগৎসিংপুর, পারাদ্বীপ, বালাসোর, জলেশ্বর, ভদ্রক এই এলাকাটা অথবা তার সাথে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর, 24 পরগনা এই এলাকাটা, আর তা না হলে বাংলাদেশের খুলনা, বরিশাল উপকূল ভাগ এবং পার্শ্ববর্তী চট্টগ্রাম বিভাগের কিছু একটা জায়গা এই এলাকাটার মধ্যবর্তী কোনো একটা জায়গাতে কিন্তু ঘূর্ণিঝড়টি আঘাত হানার জোরদার সম্ভাবনা রয়েছে বা আশঙ্কা রয়েছে। মে মাসের 26 তারিখ দুপুরে পরবর্তী সময় থেকে শুরু করে এই ঘূর্ণিঝড়টি তার ল্যান্ডফল প্রসেস শুরু করতে পারে বা কিছুটা সম্ভাবনা রয়েছে যে এটা আর একটু বেশি রাতের দিকে 26শে মে এই সময় ল্যান্ডফল প্রসেস শুরু করতে পারে এবং সেক্ষেত্রে 27শে মেও কিন্তু এর তাণ্ডবলীলা বিভিন্ন এলাকায় প্রত্যক্ষ করা যেতে পারে। উত্তর ওড়িশা থেকে শুরু করে পশ্চিমবঙ্গ, অন্যদিকে বাংলাদেশের বিভিন্ন এলাকা, সেই সাথে ত্রিপুরা, আসাম এবং এর আশেপাশের যে এলাকাগুলো রয়েছে উত্তর পূর্বের এবং বিহারের কিছুটা এলাকা, ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা এই এলাকার বাসিন্দাদের কিন্তু যথেষ্ট সতর্কতা নিয়ে রাখার প্রয়োজন রয়েছে। তার সাথে ওড়িশা, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলবর্তী এলাকার যে বাসিন্দারা রয়েছেন তাদের কিন্তু যথেষ্ট বেশি এবং অতিরিক্ত সজাগ এবং সচেতন থাকতে হবে যে কোনো রকম পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া এবং ঘূর্ণিঝড় রিমাল থেকে বাঁচার জন্য কিন্তু পরবর্তী সময় নিরাপদ আশ্রয়ে যেতে হবে। সেই সাথে মৎস্যজীবী ভাইদের জন্য পরামর্শ, আগামীকাল 23শে মের পর নতুন করে আর কেউ বঙ্গোপসাগরে যাবেন না, নিরাপদ আশ্রয়ে অর্থাৎ স্থলভাগে ফিরে আসুন।
আপনাদের কাছ থেকে এই ভিডিওটি একটা বিশেষ সতর্কবার্তা হিসেবে এবং যাতে সাধারণ মানুষের মধ্যে গুজব না ছড়ায় সেই কারণে কিন্তু সবার কাছে এই ভিডিওটি পৌঁছে যাওয়াটা অত্যন্ত জরুরি। তাই আপনাদের কাছ থেকে যথেষ্ট বেশি শেয়ার কিন্তু আশা করছি। পরবর্তী আপডেটে আবারও দেখা হবে। ধন্যবাদ।